শাস্তি গল্প একটি কৃষক পরিবারকে কেন্দ্র করে। আমরা জানি কৃষক এ সমাজে কতটা গুরুত্বপূর্ণ। কৃষক যদি ফসল না ফলায়, কৃষক যদি খাদ্যের জোগান না দেয়, তাহলে শহরের আমরা যারা তারা কিন্তু অনেকটাই অসহায় হয়ে পড়ব। এই কৃষক পরিবার নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর নানান লেখা লিখেছেন, যুদ্ধার ভূমিসত্ত্ব নিয়ে লিখেছেন। এটিও সেরকম একটি ছোট গল্প। শাস্তি ছোট গল্পের প্রধান চরিত্র হলো দুঃখীরাম এবং সীতারাম। তারা দুজন ভাই, মায়ের পেটের আপন ভাই, একেবারে হতদরিদ্র কৃষক পরিবার। কৃষক পরিবার বলতে তারা অন্যের জমিতে বর্গা খাটেন। এখানে এটি হলো কৃষক পরিবার, আরেকটি হলো জমিদার যুদ্ধার পরিবার আছে। এই দুঃখীরাম এবং সীতারাম প্রতিদিন সকালেই জমিদার পরিবারে কাজ করতে যান। সেখান থেকে কাজ করে প্রতিদিন রাতে কিংবা সন্ধ্যায় ফিরেন। এই হলো তাদের নিত্য নৈমিত্তিক বিষয়। প্রতিদিন সকালে বের হয়ে যান, সন্ধ্যায় ফিরেন। সন্ধ্যায় ফিরে পরিবার আছেন, বউ আছেন, বাচ্চা আছেন, তাদের সঙ্গে তাদের দিনাতিপাত কাটে। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর দেখিয়েছেন যে এই পরিবার, সীতারাম এবং দুঃখীরামের যে পরিবার, এই পরিবারে প্রায় সময়ই ঝগড়াঝাটি লেগে থাকে। এটির মূল কারণ হলো অভাব, অনটন এবং না পাওয়া। সীতারাম এবং দুঃখীরামের যে বউ চন্দরা এবং রাধা দুজনেই এই ঝগড়াঝাটি করে। ধরেন ঝগড়া লেগে গেল, সন্ধ্যা হোক, রাত হোক, দুপুর হোক, সকাল হোক, পাড়া প্রতিবেশী বলে ওই আবার শুরু হয়ে গেল। রবীন্দ্রনাথ ঠাকুর গ্রাম বাংলা যে চিরাচরিত চরিত্রগুলা, গ্রাম বাংলা যে চিরায়ত চরিত্রগুলো, সেগুলো এত সুন্দরভাবে মেল বন্ধন ঘটিয়ে দেখাতে পেরেছেন যে যা সত্যি মনে হবে যে আমার পাড়ারই তো গল্প। যেমন শাস্তি গল্পটি যখন আমার পাঠ্য ছিল, আমি যখন শাস্তি গল্পটি পড়েছি, এর আগেও রবীন্দ্রনাথ ঠাকুরের পুরো গল্প গুচ্ছই আমার পড়া, তখন আমার মনে হয়েছে আমি সেই আমার কৃষ্ণপুর গ্রামে বসে আছি, যেখানে কৃষক পরিবার, কৃষক কিষাণীর যে ঝগড়া, প্রেম, আবেগ, অনুভূতির প্রকাশে যেন রবীন্দ্রনাথ ঠাকুর দেখিয়েছেন। এখন এই যে বিষয়, আপনি যখন লিখবেন তখন আপনার লেখাটার ভেতরে আপনার প্রাণ থাকতে হবে। আপনি গল্পটা শুধু গল্পের জায়গাটা আপনি কিভাবে তুলে ধরবেন, এটি আপনার ব্যক্তির সৃষ্টি সত্তার উপরে নির্ভর করে। আমি যদি বলি, আপনি বলবেন প্রথমেই দুটো চরিত্র দাঁড় করাবেন, চরিত্রগুলোর মধ্যে যে কৃষক এবং কৃষির যে সম্পর্ক, সেটা একটা প্যারা লিখলেন। যদি বড় প্রশ্ন হয় তাহলে আপনি প্রথমে চরিত্র দাঁড় করালেন, জমিদারের একটা চরিত্র দাঁড় করালেন, কৃষক পরিবার এবং তাদের স্বামী স্ত্রীর একটা সম্পর্ক দাঁড় করালেন, তাদের বাচ্চাদের দাঁড় করালেন এবং তাদের যে অভাব, অনটন, না পাওয়ার বেদনা, সেটি দাঁড় করালেন। এইভাবেই এই গল্পটির শুরুর যাত্রা। পরবর্তীতে যেটা হলো যে সীতারাম আর দুঃখীরাম তো প্রতিনিয়ত ওই কাজে যান জমিদারের সাথে, অনেক সময় তাদের মিলে, অনেক সময় মিলে না, অনেক বিষয় নিয়েই তাদের ঝগড়া থাকে, জাতি থাকে। এমন একটি দিন সীতারাম এবং দুঃখীরাম কাজের মাইনে পায়নি, জমিদার তাদেরকে মাইনে দেয়নি। তাহলে কিভাবে তারা সংসারের খরচ করবে, কিভাবে চাল কিনবে, কিভাবে লবণ কিনবে? কারণ তারা তো মাইনে পায়নি সেদিন, তারা তো রোজগার করে সেই মাইনা এনেই খায়। কৃষক পরিবার তো যারা অন্যের জমিতে বর্গা খাটেন, তাদের বৈশিষ্ট্যই তাদের জীবন এভাবেই চলে। এমন একদিনে সীতারাম এবং দুঃখীরাম ফিরছে। বাড়িতে ফিরে ক্লান্ত, পরিশ্রান্ত, কষ্টে, ক্ষোভে, রাগে আরো পরিশ্রান্ত হয়ে পড়েছে। দুঃখীরাম বউকে বলল, ভাত দে। দুঃখীরামের এই কথায় তার বউ রাধা যেন রেগে মেগে আগুন হয়ে গেল, যেন বাষ্প বিস্ফোরণ ঘটল। এই মুহূর্তে যেন সব
জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিবে, এরকম এটি আসলে পড়ে অনুভূতি করাচ্ছে নিজের জীবন। যারা কৃষির পরিবারের সাথে যুক্ত কিংবা অভাব অনটন যারা বুঝবেন তারা এগুলা সম্পৃক্ত করতে পারবেন যে এসে ভাত চেয়েছে। স্বাভাবিকভাবে কি হয় যে বাইরে থেকে বাঙালির চিরাচরিত্র কিংবা বাঙালির যে ধারণা যে স্বামী বাইরে থেকে ফিরবে তার জন্য বউরা খাবার কিংবা গোসলের পানি কিংবা গোসলের লুঙ্গি গামছা নিয়ে দাঁড়িয়ে থাকবে, এটাই কিন্তু বাঙালির বউদের চরিত্র, মানে এটাই কিন্তু আমরা জানি, দেখে আসছি। সেই জায়গায় এরকম ক্ষেপে যাওয়া, রেগে যাওয়া বিষয়টা পুরুষ মনস্তত্ত্বে নিতে পারেনি। প্রথমত পুরুষ মনস্তত্ত্ব আরেক বিষয়, তারও তো রাগ খুব আছে এই জমিদারের প্রতি, এই না পাওয়ার প্রতি। এরপরে দক্ষিরাম রাগে ক্ষোভে একটা দা দিয়ে সজোরে কোপ মারলেন। কাকে? রাধাকে। রাধা লুটিয়ে পড়লো মাটিতে, রক্ত ছড়িয়ে গেল। মুহূর্তের মধ্যে সবকিছু যেন একেবারে অপ্রস্তুত হয়ে গেল, সবাই অপ্রস্তুত হয়ে গেল। সীতারাম, চন্দরা, বাচ্চারা সবাই খুবই এখন কি করবে। ইতিমধ্যে রাধা কিন্তু মারা গেলেন, রাধা মরে গেলেন, রাধাকে মেরে ফেলা হলো। কে মারলো? এখন আপনি এখানে আরেকটু যদি দেখাতে চান যে এই সমাজ, যে শ্রেণীর বৈষম্য, এই সমাজের নারীর প্রতি যে চিন্তা, এগুলো কিন্তু আপনি আপনার লেখাতে লিখবেন। আপনি একটা বড় প্রশ্ন লিখতে গেলে আপনার তো 5-6 পৃষ্ঠা কিংবা 4 পৃষ্ঠা লিখতেই হবে। তা লিখতে গেলে আপনি যদি এখানে বর্ণনাগুলো করতে পারেন, আপনি যদি এখানে নারীর যাতনা দিতে পারেন, একটু শ্রেণী দিতে পারেন, যে একটা কৃষক শ্রেণীর দুঃখ দিতে পারেন, এইভাবে যদি তুলে ধরতে পারেন তাহলে কিন্তু অনেক সুন্দর একটি লেখাও হবে। আপনারও লেখার মান বাড়বে, আপনার প্রশান্তিও লাগবে, আপনার পরীক্ষকরা আপনাকে প্রশ্নের উত্তরে সন্তুষ্ট হয়ে নাম্বারও দিবেন। যাই হোক, এই হলো বিষয়। রাধা লুটিয়ে পড়লো, রাধা মারা গেল। এদিকে চন্দরা, দক্ষিরাম, সীতারামের মাথা হাত। এখন এই লাশ নিয়ে তারা কি করবে, কিভাবে সমাজের মানুষের কাছে, পাড়ার মানুষের কাছে কিভাবে মুখ দেখাবে। সন্তানরা হাহাকার করছে, কাঁদছে। এমন এক সময়ে তাদের বাড়িতে গ্রামের এক স্বনামধন্য ব্যক্তি চক্রবর্তীর উপস্থিতি দেখা মেলে। এটি দেখে তারা আরো ঘাবড়ে যায়। ভয়, শঙ্কা, আশঙ্কা সবগুলো তাদের মাথার উপর ভর করে। দুঃখীরাম নির্বাক, নিস্তব্ধ, তার মুখে কোনো ভাষা নেই। সেটি কি করলো? সে কিন্তু আসলে চায়নি যে তার বউকে সে মেরে ফেল। এই যে বিষয়, যে এটি আপনারা এখানে আরো বিষয়, যে রাগ, ক্ষোভ, কষ্ট, দুঃখকে আপনি কিভাবে সংবরণ করবেন। রাগে মানুষ অনেক কিছু করে ফেলে, সেটি না করা যায় কিভাবে, সেটিও কিন্তু মানুষ হিসেবে আমাদের শ্রেষ্ঠ জীবের জায়গা থেকে আমাদের দায়িত্ব রয়েছে, তাই না? এরপরে চক্রবর্তী এসে বলল, রাধা কিভাবে, কি হলো, কি হয়েছে, রাধা কিভাবে মারা গেল, কিংবা এই অবস্থা কি হলো। সবাই যখন চুপ, সবার মুখে যখন একেবারে চুপ হয়ে আছে, চোখে জল ঝরছে, এই সময় সীতারাম রুই বলল, দুই যা মিলে ঝগড়াঝাটি লেগেছে। এরপর চন্দরা রাধাকে কোপ মেরে বসেছে, ফলত রাধা মারা গিয়েছে। এটা একটা তাৎক্ষণিক বক্তব্য, যে কি বলবে চক্রবর্তী, তো কিছু একটা বলতে হবে। তখন উনি এরকম একটি বক্তব্য হাজির করে এবং সেটি পরবর্তী সময়ে বাস্তবে রূপান্তরিত হয়। চন্দরা তখন স্বামীর মুখের দিকে তাকিয়ে কি বলবে, কি বলার আছে। সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুর যে সময় এই ছোট গল্প লিখেছেন, সেই সময় একজন নারী, সেই শতাব্দীতে একজন নারী তার হাজব্যান্ড কিংবা তার স্বামীর এই কথার প্রতিবাদে কি বলবে রবীন্দ্রনাথ সেটি আর কিন্তু দেখাননি। কিন্তু আমরা ধারণা করে নিতে পারি কিংবা আমরা বুঝে নিতে পারি, প্রথমত স্বামীর কথার বিপরীতে দাঁড়াতে পারে না, দ্বিতীয়ত তার আসলে তখন বলার মতো কি আর থাকে।
গ্রামের মানুষ তো জানে প্রতিনিয়ত দুই জায়ের ভেতরে ঝগড়া হয়, জাতি হয়, দুই জা প্রায় সময় ঝগড়ায় লিপ্ত থাকে। এটাও তো সত্য। এই যে বিষয়গুলো, কয়েকটা বিষয় খুব গুরুত্ব দিয়ে কিন্তু আমার যে সন্তান যে স্বামীর জন্যই তার এই বেঁচে থাকা, সেই স্বামী যখন মিথ্যা অপবাদ দিয়েছে তখন আর বেঁচে থাকার কোনো ইচ্ছাই চন্দরার ভেতর নেই। এই ভেবে চন্দরা সেই মিথ্যা অপবাদকে মাথায় নিয়ে ফাঁসির দড়িতে ঝুলতে প্রস্তুত। কেননা এরপরও যখন প্রথম দিকে না হলে তাৎক্ষণিকভাবে বলে ফেলেছে সীতারাম রুই, কিন্তু পরেও যখন তাকে জিজ্ঞেস করা হয়, পরেও যখন তার ভেতরে এই অনুভূতি জাগে যে বউ মরলে তো বউ পাওয়া যাবে, কিন্তু ভাই, মায়ের পেটের আপন ভাই, ভাইয়ের যদি ফাঁসি হয় ভাইকে আর পাওয়া যাবে? এই যে কথা, এই কষ্ট এবং নারীর প্রতি যে চিত্র, নারীর প্রতি যে অবজ্ঞা অবহেলা, এটা কিন্তু সমাজেরই চিত্র। আমরা দেখি একবিংশ শতাব্দীতে এসেও কি সেটা খুবই কমেছে কিংবা খুব বেশি দৃষ্টিভঙ্গিগত জায়গায় চেঞ্জ হয়েছে? না, আসলে খুব বেশি কিন্তু পরিবর্তন হয়নি। এখনো অনেক সামন্তীয় সংস্কৃতি রয়েছে, এখনো অনেকের চিন্তার ভেতর রয়েছে যে বউ তো ইচ্ছে করলেই পাওয়া যায়, মানে বিয়ে তো একাধিক করাই যায়, কিন্তু পরিবারের কেউ, ভাই বোন মা কিংবা অন্য কেউ যদি কোনো মারা যায় কিংবা অন্য কারো যদি কোনো সমস্যা হয় তাহলে তো সেটা আর পারা যায় না। যেমন গ্রামে স্পেশালি অনেক গ্রাম কৃষক কিংবা মধ্যবিত্ত এবং উচ্চবিত্তের মধ্যেও আছে যে বউ অসুস্থ হয়ে আছে দিনের পর দিন, সেদিকে তেমন কোনো নজর নেই কিংবা সেদিকে তেমন কোনো নেই। একটু অসুস্থ হয়ে গেলেও মনে হলো যে মারা যাবে, মরেই তো যাবে, এই যে চিন্তা, এটা কিন্তু আপনার এসেছে একেবারে আজই তা নয়। এটা অনেক বছর ধরে, হাজার বছর ধরে এই চিন্তাটা মানুষের ভেতরে একেবারে গেঁথে গিয়েছে। আপনি যখন লিখবেন কিংবা আপনি যখন ধরেন লেখার ক্ষেত্রে এটি খুব গুরুত্বপূর্ণ যে আপনি লিখছেন, তখন কিন্তু আপনার এই একবিংশ শতাব্দীর চিত্র আপনার জানতে হবে এবং সেটারও আপনার পরিশেষে কিংবা উপসংহারে তখন কিন্তু আপনার এই চিত্রটা লিখে দিতে হবে যে একবিংশ শতাব্দীতেও নারীদের এরকম চিত্র রয়েছে, নারীদের প্রতি এরকম দৃষ্টিভঙ্গিগত জায়গাগুলো এখনো চলমান। যা হোক, এরপরে চন্দরা তো আর কিছু বলার থাকে না, আর তার কোনো আসলে অনুভূতি থাকে না। তখন তার বাচ্চা কিংবা তার পরিবার কিংবা তার স্বামী কারোর প্রতি তার আর কোনো অবশিষ্ট মায়া থাকে না কিংবা সেটা দেখানোর মতো অনুভূতি থাকে না, অনুভূতিগুলো ভূতা হয়ে মরে যায়। এরপর যখন তাকে ফাঁসির দড়িতে ঝুলাবে, তার যখন শাস্তি ফাঁসি হলো, তাকে শেষে রবীন্দ্রনাথ ঠাকুর দেখিয়েছেন, তাকে যখন জিজ্ঞেস করা হলো, আপনি দেখবেন এটা আপনি চিত্রটা দেখতে পাচ্ছেন। আমি গল্পটা যখন পাঠ করেছি আমার মনে হয়েছে আমি দেখতে পাচ্ছি আমার, কারণ আমরা ভেতরে ঢুকে একেবারে পাঠ করতে হয় তো, কারণ যে কোনো গল্প সাহিত্য উপন্যাস কিংবা সিনেমা শিল্প যে কোনো এটা ভিতরে ঢুকে যেতে হয়, তাহলে আপনার ওটাকে আত্মস্থ করা যায়, সেটা নিয়ে বলা যায়, সেটার অনুভূতিতে আনা যায়। আমি গল্পের ভেতরে ঢুকে দেখেছি যে তখন চন্দরা আসলে কি, আমি থাকলে সেখানে কি করতাম কিংবা অন্য কোনো পরিবারের নারী থাকলে সেখানে কি হতো। সে কি তার স্বামীর কাছে জীবন ভিক্ষা চেত কিংবা তারা বলতো যে আমি বাঁচতে চাই, আমাকে বাঁচাও? না, কোনো আত্মসম্মান বোধ সম্পন্ন মানুষ কিংবা কোনো ন্যূনতম প্রেম অনুভূতি যার ভেতরে আছে, তার তো আর বেঁচে থাকার অনুভূতি তখন আর থাকে না যখন তার স্বামী তাকে মিথ্যা অপবাদ দিয়েছে। হ্যাঁ, এরপরে যখন ফাঁসির দড়িতে ঝুলবে, তার ফাঁসি আদেশ হয়েছে, তখন তাকে জিজ্ঞেস করা হয় যে তুমি কাকে দেখতে চাও? তখন চন্দরা শুধু বলে আমি আমার মাকে দেখতে চাই। এই যে মায়ের প্রতি দরদ কিংবা তার সন্তান কিংবা তার
যে স্বামী, তাদের প্রতি তারা সেই অনুভূতি জাগে না। অথচ রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এখানে দেখিয়েছেন যে রাধা ছিল অগোছালো, ঠিক মতো শাড়ি পরতে পারতো না, ঠিক মতো সংসার সামলাতে পারতো না, সবকিছু অগোছালো ভাবেই তার জীবনযাপন। আর চন্দরা ছিল স্বামী, সন্তান, সংসার গুছিয়ে পরিপাটি করে নিপাট করে রেখে দিত। সেই চন্দরা এতটাই সংসার বিমুখ, এতটাই অবহেলা পেয়েছে যে তার আর বেঁচে থাকারই কোনো ইচ্ছা নেই, তার আর কোনো কিছুর প্রতি কোনো দরদ নেই, আবেগ নেই। এরপর তাকে জানানো হলো যে তোমাকে দেখতে তো তোমার স্বামী এসেছে, তুমি কি দেখা করতে চাও স্বামীর সঙ্গে? তখন চন্দরা শুধু একটি শব্দ, যে শব্দটা পাহাড় সমান ভারী, যে শব্দ হাজার শব্দ দিয়েও যাকে মানে মূল্যায়ন করা যায় না, যাকে ব্যাখ্যা টানা যায় না, চন্দরা শুধু বলেছিল মরণ। তার মুখ দেখার মতো আসলে কোনো অনুভূতি থাকে না, এখন আমার মরণ দরকার। এই যে অনুভূতি, এই অনুভূতি যদি আপনি ফুটিয়ে তুলতে পারেন আপনার লেখার মধ্যে, দেখবেন লেখাটাও মানে হবে আপনার শরীর হিম হয়ে আসবে, রক্ত কাটা দিয়ে উঠবে। আপনার মনে হবে যে আপনি চিত্রটা দেখতে পাচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর কিভাবে বিষয়টি দেখিয়েছেন, কতটা আবেগ করে তুলেছে, কতটা ক্ষুব্ধ করে তুলবে আপনাকে। একদিকে নারীর যন্ত্রণা, কৃষক পরিবার, সেখানে নারীর অবহেলা এবং মিথ্যা অপবাদ, কয়েকটা গল্প আপনাকে একেবারে মুষড়ে ফেলবে, আপনাকে আবেগ আপ্লুত করে তুলবে। অপরদিকে আপনার ভেতরে নারীর শক্তি জাগিয়ে তুলবে যে এরকম কোনো সিচুয়েশনে পড়লে আপনার কি করণীয় থাকবে। এই মুহূর্তে আমি এই গল্পটি পড়ে কিংবা আমার অনুভূতি হয়েছে যে এরকম কোনো সোসাইটি, এরকম কোনো পুরুষতন্ত্রের ধারক বাহক আমরা হতে চাই না। আমরা হতে চাই যে সকল মানুষের প্রতি দরদ বাড়ুক, মায়া বাড়ুক। এই হলো আজকের পর্ব। আশা করি আপনাদের ভালো লাগবে। চ্যানেলটি অবশ্যই আপনাদের প্রয়োজনে এবং আমার পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন।